আপনারা প্লিজ চুপ থাকেন, আমি একটু এক দুই মিনিট একটু কথা বলি। রাত অনেক গভীর হয়েছে, আপনারা অনেক কষ্ট করে আসছেন, সেই জন্য আপনাদের রাত অনেক গভীর, আপনারা সবাই কষ্ট করে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে থেকে ভার্চুয়ালি গতকাল থেকেই ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু একটি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। এই উদ্দেশ্যে এই ছিনতাইকারীদের ধরা এবং তাদেরকে দমন করার জন্য আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে বাংলাদেশ আর্মি, র্যাব, এপিবিএন, এটিইউ সকল এজেন্সি আমরা এক জায়গায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করছি। এর পূর্বে এক সপ্তাহ আগে আমরা যৌথভাবে অপারেশন ডেভিল হান্ট শুরু করি। সেখানেও আমরা অনেক চিহ্নিত ক্রিমিনালদেরকে ধরে কোর্টে সোপর্দ করেছি। আজকে থেকে যে অভিযান পরিচালিত হচ্ছে এই সকল এজেন্সি মিলায়ে এটার প্রধান উদ্দেশ্য ছিনতাইকারীদের দমন করা। আপনারা জানেন এই ছিনতাইকারীরা অধিকাংশই 15 থেকে 20-22 বছরের বয়সের। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করব। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্যে সহযোগিতায় ঢাকা শহরে মোট 65টি চেকপোস্ট পরিচালনা করছি। তার একটি এখানে এই চেকপোস্টগুলি আমরা স্থাপন করে চিহ্নিত বা সন্দিগ্ধ মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি যারা ব্যবহার করে ছিনতাই করে তাদেরকে অনুসন্ধান চেক করতেছি এবং একটা ব্যালেন্স যাতে এই ছিনতাইকারীরা ধরা পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার সাথে বাংলাদেশ আর্মির কর্নেল সাহেব আছেন এবং আমার ডাইনে র্যাবের সিও সাহেবও আছেন। আজকেও বাংলাদেশ আর্মি এবং র্যাব মিলায়ে আপনার মোহাম্মদপুরের কি নাম ঢাকা উদ্যান আদাবর থেকে চিহ্নিত সন্ত্রাসী টঙ্গা বাবু, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, মোহাম্মদপুর থানায় আছে। এর আগে আমরা কবজি কাটা আনোয়ার, তাকেও অ্যারেস্ট করছি। র্যাব এবং আর্মি, বাংলাদেশ আর্মির সাহায্যতায় তাদেরকেও আমরা অ্যারেস্ট করছি। এরকম চিহ্নিত যেসব সন্ত্রাসী আছে তাদেরকে আমরা এই অভিযানের মাধ্যমে আটক করব। তবে সকল ক্ষেত্রেই ঢাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং আপনাদের সাহায্য সহযোগিতা একান্তই কাম্য। এখন আমি অনুরোধ করব আমার বামে বাংলাদেশ আর্মির যিনি অফিসার আছেন এবং প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ওনারা বলুক, পরে প্রশ্নের উত্তর দিচ্ছি। ওনাদের যদি কোনো পয়েন্ট থাকে ওনারা দুজন বলুক, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দিব। এবং আমাদের দুজন মাননীয় উপদেষ্টা আমার পিছনে অপেক্ষা করতেছেন, ওনারাও এক দুইটা কথা বলবেন, বলে শেষ করবেন। থ্যাংক ইউ। জি, প্রশ্নটি ছিল যে আপনারা আজকে এখানে চেকপোস্টের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছেন সেটি নিঃসন্দেহে অনেক বাহবা দেওয়ার মতোই, কিন্তু আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি সময়ে দেখেছি যে বিশেষ করে এলাকায় এবং পাড়া মহল্লায়
একদম হচ্ছে চাপাতি দিয়ে প্রকাশ্যে হচ্ছে যে ছিনতাইয়ের যে কার্যক্রম আমরা বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তো এই যে এলাকা ভিত্তিক এবং পাড়া মহল্লায় এটা হচ্ছে আপনারা কতটুক নজরদারিতে রাখছেন বলে আপনি মনে করছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে আপনারা যেটা আমি করছেন- আপনার প্রশ্ন বুঝতে পারছি। আপনারা দেখবেন ইংরেজিতে যেটা বলে ক্রাইম এগেনস্ট প্রপার্টি, ক্রাইম এগেনস্ট প্রপার্টি অনেকগুলো আছে। ডাকাতি হয়, রাহাজানি হয়, এটা হয়, সেটা হয়, চুরি হয়, বাগলারি হয়। তবে ঢাকা শহরে ক্রাইম এগেনস্ট প্রপার্টির ভিতরে সবচেয়ে সহজ যেটা ছিনতাই করা। কারণ হলো একটা চাপাতি আর দুইজনে বা তিনজনে মিলে এত অলি গলির ভিতরে সে এটা চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে। কিন্তু ডাকাতির সংখ্যা নাই, অন্যান্য বাগলারির সংখ্যা নাই। কারণ ক্রাইম এগেনস্ট প্রপার্টি বা এই যে মাদকাসক্ত এইসব ছেলেপেলে এরা সহসাই একজন থেকে এই কাজটা করতে পারে, যার ফলে সমস্ত ক্রিমিনালদের এখন কাজ হচ্ছে ছিনতাইয়ে নিয়োজিত হওয়া। তবে পরিস্থিতি গত 2-3 দিন বা একটু খারাপ। তার আগে প্রায় মাসখানেক ছিনতাইয়ের ঘটনা খুবই কম ছিল। আরেকটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে, আমরা মিডিয়ার যুগে বাস করি। এখন একটি ঘটনা এখানে হলে 5 মিনিটের ভিতরে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এই শহরে আমার দীর্ঘদিনের চাকরি। আমি এখন যেখানে দাঁড়াচ্ছি ঢাকা মেট্রোপলিটনের আগে তখন বলতো ডিসি ওয়েস্ট, যেটা এখন আপনার তেজগাঁও অফিস। এইখানে আমি 2 বছর ডিসি ছিলাম। তখনও অপরাধ হতো। অপরাধ যে কখনো ছিল না তা তো না। বিএমপি বসতে ছিল, আপনারা পুনরায় সবাই জানেন। সেখানে মাদকের আড্ডাখানা ছিল, ছিনতাইকারী ছিল, তখনও অপরাধ হতো। কিন্তু তখন যেহেতু মিডিয়া এত অ্যাডভান্স ছিল না, সেই জন্য এত প্রচারণাটা হতো না। কিন্তু এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনে ভিডিও করে। ইভেন আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে আমরা আগায় যাব এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি, এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই, সবাই আগায় যেয়ে প্রতিরোধ করি। আপনারা জানেন স্বল্প সংখ্যক পুলিশ, স্বল্প সংখ্যক বাংলাদেশ আর্মির সদস্য নিয়োজিত, র্যাব, এটিউ, এত জনবহুল একটা শহর, 2-2.5 কোটি লোক বাস করে। এখানে সবাইকেই অবদান রাখতে হবে এবং সবাইকেই আমাদের কাজ করতে হবে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য। আমি আশা করি যে এটা গত 3-4 দিনে যে একটু ভাইরাল 2-1টি ঘটনায়, পার্টিকুলারলি আপনার বনশ্রীর ঘটনাটা একটু বেশি ভাইরাল হয়েছে এবং ঘটনাটাও খারাপ। শুটিং হয়েছে, শুটিং করে ছিনতাইয়ের ঘটনা এটাই ইদানিংকালের ভিতরে প্রথম। তা আমরা আশা করি আমরাও আগামীকালই ইনশাল্লাহ এটার একটা ভালো খবর দেবো। ভালো কাজ হচ্ছে, হোপফুলি কালকে ওটা ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবার কাছে অনুরোধ, ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, হ্যাঁ, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর 3য় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। মাননীয় কমিশনার, আপনি বলছেন ঢাকাবাসীকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে। আজকে সন্ধ্যার সময় রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে। ছিনতাইকারীর সন্দেহে 2 জনকে পেটানো হয়েছে, ঝুলিয়ে পেটানো হয়েছে। এতে সাধারণ মানুষ সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, ঘটনা কিন্তু বাড়ছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনারা যদি একটু বলেন। আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন হাতে উঠায় নিতে বলতেছি না। আমি যেটা মিন করতেছি সম্মিলিতভাবে একটা প্রতিরোধ সৃষ্টি করি, এবং আমাদের যে ল এনফোর্সিং এজেন্সির বিভিন্ন এজেন্সির লোক আমরা আছি, রাস্তায় কাজ করতেছি। আপনি কতদূর গেলে এখান থেকে এই যে লেকপাড়ে গেলেই দেখবেন যে 2 জন পুলিশ, তার একটু পরে আগে যাই আমি এক্ষুনি দেখে আসলাম হাতের বাম পাশে 2 জন আনসার। এই কতক্ষণ পরপরই আপনি ল এনফোর্সিং এজেন্সির কাউকে না কাউকে পাবেন। আপনারা তাদেরকে হাতে তুলে দেন, আমরা আইনগতভাবে তাদেরকে কোর্টে সোপর্দ করি। আপনারা নিজেরা কেউ বা ঢাকাবাসী যেন আইন হাতে উঠে নেয় নাই। আর একটা 2টা প্রশ্ন। স্বরাষ্ট্র উপদেষ্টা 2 দিন আগে রাত 3টা বাজে তার ব্রিফিংয়ে বলেছিলেন যে
আওয়ামী লীগের দোষরা এসব করছে। আপনারা যে এতদিন ধরে যে অভিযানগুলো করছেন এর মধ্যে কি রাজনৈতিক না এটা স্যারকেই প্রশ্ন করবেন, স্যারকে করবেন, স্যার প্রায় মিডিয়ার সামনে আসে, স্যারকে করবেন। মাননীয় কমিশনার, আরেকটি আর না। প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় যে চুরি ছিনতাইয়ের ভিডিওগুলো শেয়ার দিয়ে বিভিন্ন মানুষজন বলছেন, বেশিরভাগ মানুষজন বলছেন যে অলিতে গলিতে এখনো পর্যন্ত পুলিশ পৌঁছাতে পারেনি। আপনি আসলে আপনার জায়গা থেকে কি বলবেন? এই জন্যই তো ঢাকাবাসীর সাহায্য সহযোগিতা দরকার। এত ঘনবসতি এলাকা, একটা চানমিয়া হাউজিং অথবা ঢাকা উদ্যানের উদাহরণ ধরেন, কি পরিমাণ গলি ঢাকা উদ্যানেই আছে। এত ল এনফোর্সিং এজেন্সির লোক কি সরকারের আছে? সেটা তো নাই। প্রত্যেক গলিতে লোক দিতে পারবো না। আমরা মনিটরিং সিস্টেম বের করছি, আরও টেকনোলজি বের করতেছি, ইনশাল্লাহ সব জায়গা কভার করব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের যদি আটকাতে পারি তাহলে দেখবেন যে এই ঘটনা কমে গেছে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে ধন্যবাদ প্রায় মধ্যরাতে এখানে আসার জন্য। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ল এনফোর্সিং এজেন্সির মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি। এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে। আশা করি এর ফলাফল পাওয়া যাবে। তবে এই সাম্প্রতিক সময়ের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের কোর কমিটি মিটিং ছিল। সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী, পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো, অলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত 1 ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল গাড়ি আছে, পুলিশের উপস্থিতি আছে, অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে। আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে, প্যানিক সৃষ্টি না করে, সেটা দেখাটা সরকারের দায়িত্ব। মাননীয় উপদেষ্টা, একটা প্রশ্ন। আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি, আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন, তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার হতে পারতো কিনা? এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছেন, তিনি কেন মাঠে নেই? হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে ইয়ে করছেন, তিনিও পরিদর্শন করছেন, কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেন একটু কম। তবে তিনি পরিদর্শন করছেন আমার জানা মতে। তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন, দেখছেন যে টহল ঠিকমতো হচ্ছে কিনা। সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না, সরকার কাজ করছে, তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না। কোনো ঘটনা ভাইরাল হলেই আপনি কি মনে করেন যে এখন যে ধরনের অপরাধগুলো হচ্ছে, বিগত সময়ে তো এত অপরাধ হয়নি, তাহলে এই অপরাধের পিছনে কি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এটা ন্যাচারাল কোনো ব্যাপার? আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো। তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায়। প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে। তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের কাছেও আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ
কি পরিমাণ পড়তেছে, কি ধরনের অপরাধ হচ্ছে, এটার গ্রাফটা কেমন, এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায়। কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে, কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা। তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি। তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা একটু বাড়ছে, তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে। বিগত 6 মাসে যথেষ্ট উন্নতি হয়েছে। এই ছোটোখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে, এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে। মাননীয় উপদেষ্টা, আপনার 2 দিন আগে একটি সংস্থার মহাপরিচালক রাতে একটি চেকপোস্ট ভিজিটের সময় তিনি বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ডাকাতির মতো ঘটনা ঘটছে। তাহলে আমরা মনে করি কি চাঁদাবাজিটা থাকলে এই জিনিসগুলো হতো না? এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে, তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কীভাবে কোথায় কী করছে। তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ, চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয়। কারণ এটাও একটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়। অনেক জায়গায় আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য। তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো ঘটে, সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ। মাননীয় উপদেষ্টা, কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই সবার ঘুম ভাঙছে, এই প্রবণতাটা কেন? না, এটা দেখেন, একটা ঘটনা যখন হয় না, যেরকম মনস্বিনীর ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা প্যানিক, একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে যে এইসব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে। এই নিরাপত্তাহীনতা থেকে, ফিয়ার অফ ক্রাইম, নিরাপত্তাহীনতা, এটা থেকে আমরা বের হয়ে মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছি। মাননীয় উপদেষ্টা, ডিএমপি কমিশনার কিছুদিন আগে একটি চাঁদাবাজির লিস্ট করেছিলেন। সেই চাঁদাবাজির লিস্ট ধরে কি এই যে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? যেহেতু এই যে ইনসিডেন্টগুলো ঘটছে প্রায় সময় আমরা দেখছি, সেগুলোর সঙ্গে তাদের কোনো যোগসাজশ আছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদেরকে জামিনে মুক্ত করা হয়েছে, তারা এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাদের মনিটরিংয়ের কোনো ধরনের পদক্ষেপ আপনাদের আইন শৃঙ্খলা সভায় নেওয়া হয়েছে কিনা? সেই বিষয়গুলো এটার সঙ্গে এক ধরনের যোগসাজশ থাকতে পারে কিনা? দেখুন, জামিনের বিষয়টা তো আদালতের বিষয় না, তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে। তারা তাদের পদক্ষেপগুলো কিন্তু কার্যক্রম চলমান আছে। তাদের সঙ্গে এই যে যারা চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত তাদের কোনো যোগসাজশ আসছে কিনা? অবশ্যই আছে। আর তারা তো এখন তাদের মনিটরিং না, ওনারা তো বের হয়ে আসে, ওনাদের গ্রুপগুলো আবার সংগঠিত করে অ্যাক্টিভ হয়েছে, অবশ্যই যোগসাজশ আছে। এদের সঙ্গে যারা চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, তাদের সঙ্গে সম্পৃক্ত আমরা অনেক চাঁদাবাজ ধরছি। আমার পিছনে ওসি তেজগাঁ দাঁড়াচ্ছে, উনি 78, আপনার পরিসংখ্যান থানায় জেনেন, নিকটে থানা, 78 চাঁদাবাজকে ধরে কোর্টে পাঠাইছে। আপনার পরিসংখ্যান থানায় এখানে হচ্ছে যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে, তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন। বিভিন্ন মিটিংয়ের রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কী কী নির্দেশনা দিচ্ছেন। যদিও অধিকাংশই দেশের বাইরে, তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল। তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে।
তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভিল হান্টের মাধ্যমে আমরা তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে এই ডেভিল হান্টে? 1600-র উপরে। ঢাকায় 1600, এই ডিএমপির মধ্যে 1600 প্লাস অ্যারেস্ট হয়েছে। তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য, দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, ধন্যবাদ।